Hey, what's up everybody, welcome back to the channel everyone, and it's quick explain time. তো চ্যানেলে অনেক প্রকার ভিডিও হয়েছে পিসি কম্পোনেন্ট সম্পর্কে, বাট একটা বিশেষ কম্পোনেন্ট সম্পর্কে এখনো ভিডিও বানা হয়নি, ইয়েস, র্যাম নিয়ে। আর শুধু তাই না, আপনাকে পরবর্তী পিসি বিল্ডিং এ অনেক সহায়তা করবে। তো আমি রিকোয়েস্ট করব, আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তো আপনার র্যাম সম্পর্কে কোনো সমস্যাই থাকবে না বলে আমি মনে করি। তো আপনারা হয়তো অনেকেই র্যাম সম্পর্কে জানেন এটা কাজ করে কিভাবে, আর যারা জেনে না থাকেন তো তাদের উদ্দেশ্যে বলছি, র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর আপনি যখন কোনো কাজ করে থাকেন আপনার কম্পিউটারে, তো প্রসেসর সেই টাস্কগুলোকে হ্যান্ডেল করে থাকে, আর সেই কাজগুলোকে প্রসেস করার জন্য যে ডেটা নিয়ে থাকে সেটি আপনার স্টোরেজ অর্থাৎ হার্ড ড্রাইভ বা এসএসডি থেকে সেই নির্দিষ্ট ডেটা নিয়ে থাকে র্যাম, সেখান থেকেই হাই স্পিডে প্রসেস করে প্রসেসরের দিকে। অর্থাৎ আপনি যেই প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা গেমিং করে থাকবেন সেটি লোড হয়ে থাকবে আপনার র্যামে, যাতে খুব দ্রুত প্রসেসরকে সেই ডেটাগুলো দিতে পারে এবং যে কাজটি দিয়েছেন সেটা করতে পারে। এখন আসি র্যামের টাইপ নিয়ে, অর্থাৎ কত প্রকার র্যাম হয়ে থাকে। আমি অবশ্যই এখানে কোনো এন্টারপ্রাইজ লেভেলের অর্থাৎ বড় বড় ডেটা সেন্টার এবং সার্ভারে যেই সব র্যাম অর্থাৎ ইসিসি মেমোরি লাগানো থাকে সেগুলোর কথা অবশ্যই বলবো না এখানে, ইনক্লুডেড নন বাফার। অর্থাৎ মেইনলি আমরা কথা বলবো ডি র্যাম নিয়ে অর্থাৎ ডাইনামিক র্যাম নিয়ে। আর অলরেডি আমরা বর্তমানে 4 জেনারেশনের মেমোরি দেখতে পাই, DDR1, DDR2, DDR3 অ্যান্ড DDR4। অপরদিকে যদি মোবাইল ডিভাইসের জন্য দেখি যে র্যামগুলো ব্যবহার করা হয় অর্থাৎ LPDDR, এখন চলে এসেছে LPDDR5X। আর জেনারেশন অনুযায়ী আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কত মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ হ্যান্ডেল করতে পারে জেনারেশন বা ডিডিআর অনুযায়ী। আর এখন যদি DDR4 এর কথা বলি তো DDR4 শুরু হয় 1600 মেগাহার্টজ থেকে, আর এটা ইসিসির ক্ষেত্রে প্রযোজ্য। আর নর্মালি যে কনজিউমার র্যামগুলো আছে সেগুলো শুরু হয় 2133 মেগাহার্টজ থেকে। আর বর্তমান সময়ের মেমোরিগুলো অনেক ফাস্টার হয়েছে, অর্থাৎ নর্মালি বুস্ট করলে 3600 মেগাহার্টজ পর্যন্ত পিকে ওঠে। আর যদি একে এক্সট্রিমলি ওভারক্লক করা হয় তো আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ের সবচেয়ে মেমোরি ওভারক্লকিং এর রেকর্ড হয়েছে, যা 8.6 গিগাহার্টজ। তো এখন হয়তো আপনারা আমাকে বলতে পারেন যে সিপি, আমরা তো এখন বা কিছুদিন পরে একটা পিসি বিল্ড করতে চাই, তো সেক্ষেত্রে কি হায়ার ফ্রিকোয়েন্সির র্যাম বা আমরা যদি বেশি প্রাইস দিয়ে র্যাম কিনি সেটা কি খুব ভালো ম্যাটার করে? তো টেকনিক্যালি বলবো যে হ্যাঁ করে, তবে যদি 3200 মেগাহার্টজ থেকে 3400 বা 3600 মেগাহার্টজ পর্যন্ত জাম্প করা যায় তো ততটা বেশি পারফরমেন্স জাম্প করে না রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সে। তবে হ্যাঁ, এস্থেটিক বা বেঞ্চমার্কের জন্য এটা ম্যাটার করে। তবে আরো একটি বিষয় এখানে ম্যাটার করে, সেটি হচ্ছে আপনি কোন সাইডে যাচ্ছেন, ইন্টেলের দিকে নাকি AMDর দিকে। আপনি যদি ইন্টেলের দিকে যান তো সেক্ষেত্রে একবারে হাই ফ্রিকোয়েন্সি আপনার না কিনলেও চলবে, কারণ 10 জেনের i7 এবং i9 অটোমেটিকলি 2933 মেগাহার্টজ সাপোর্ট করে, এবং i5 বা i3 এর কথা যদি 10 জেনারেশনেও বলা হয় তো সেক্ষেত্রে আগের মতোই 2666 ইউজ করে থাকে। অপরদিকে যদি AMDর দিকে দেখা যায় তো সেক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ, কারণ তারা Gen 2 আর্কিটেক্টে প্রায় সকল সিপিইউতে 3000 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চলে। তবে এর আগে যদি আপনি পিসি বিল্ড করে না থাকেন এবং লেটেস্ট ইউএফআই বায়োস সম্পর্কে না জেনে থাকেন তো অবশ্যই আপনাকে মেমোরি লাগানোর পর সেখানে বায়োসে গিয়ে XMP প্রোফাইল অন করে নিতে হবে, কারণ XMP প্রোফাইল অন না করে আপনি চালালে আপনার যে কোনো মেমোরি ডিফল্ট 2133 মেগাহার্টজেই চলবে। এটা অনেকেই করে থাকেন। এখন আসি কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশনে, অর্থাৎ আপনারা যে দেখতে পারেন যে 3600 মেগাহার্টজ অথবা কোনো মডিউলে লেখা থাকে CL 14/14/14/34, এটাই বা আসলে কি? তো এটি হচ্ছে ক্যাশ লেটেন্সি, আর এই নাম্বার হচ্ছে আইপিসিস বা সময়কাল, আর এই বাইগুলো হচ্ছে রো কলম বা স্ট্রব, আর এগুলো থাকে ন্যানো সেকেন্ডের মাধ্যমে। আর যার যত লেটেন্সি কম সেগুলো অনেক ফাস্টার হয়ে থাকে। তবে এখানে একটা বিষয়, আপনারা যদি DDR3 বা DDR2 এর কথা বলা যায় তো সেখানে লেটেন্সি অনেক কম, মাত্র 5 ন্যানো সেকেন্ড। আবার যদি DDR4 এর দিকে দেখেন তো সেটার সংখ্যা অনেক বেশি, 18, 19, 16। অথবা যদি AMD ইনফিনিটি ফ্যাব্রিকের কথা বলা যায় তো সেখানে লেটেন্সি আরো অনেক বেড়ে যায়। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে DDR2 এর যদি 5 লেটেন্সি হয় তার সে অনেক গুণ ফাস্টার হবে DDR4 এর CL18 বা CL16। তবে র্যাম কেনার সময় আপনাকে একটা কথাই ভালো মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি যাতে ভালো থাকে। তবে চেষ্টা করবেন যে কম লেটেন্সির মেমোরি কেনার। তবে কেনার সময় আরো এক ইম্পর্টেন্ট জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে মডিউলটি বা কিটগুলো কিনছেন সেগুলো আসলে
আসলে ভালো কোম্পানির কিনা এটি একটু যাচাই করে দেখবেন, কারণ অনেক সময় কম দামের মধ্যে আমরা বেশি ফ্রিকোয়েন্সির বা বেশি ক্যাপাসিটির মেমোরি কিনে থাকি, আর যখন পিসিতে অনেক লোড পড়ে সেখানে আমরা অনেক সময় বিএসওডি বা ব্লু স্ক্রিন আপডেট দেখতে পারি। আর এর কারণ হলো কম দামের চাইনিজ ডাইগুলোর জন্য, অর্থাৎ ডাই তো খারাপ থাকেই, অনেক সময় মেমোরি কন্ট্রোলার খুব চিপ হয়ে থাকে আর হিটসিঙ্কও থাকে না, ফলে অনেক সমস্যায় পড়তে হয়। অপরদিকে যদি আপনি রেপুটেটেড কোম্পানির র্যাম নিয়ে থাকেন, অর্থাৎ G.skill, কোর্সের, SK হাইনিক্স, গিগাবাইট, থার্মালটেক, এগুলোর তো কোয়ালিটি ভালো পাবেনই, তার সাথে পাবেন এর সাপোর্ট। আর এগুলোকে চাইলে আপনারা খুব ভালোভাবে ওভারক্লক করতে পারবেন, কারণ এখনো পর্যন্ত স্যামসাং এর বিটাই অনেক ভালো পারফরমেন্স করেই আসছে। তো যেহেতু এখানে হাই কোয়ালিটি র্যামের কথা বলাই হলো, তো অনেকেই হয়তো ভাবছেন যে আমি যদি আমার মেমোরিকে অনেক ওভারক্লক করি তো আমি কিরকম ফায়দা পাবো। তো আপনাদেরকে বলি, আপনাদের যদি কোনো বাজেট নিয়ে সমস্যা না হয়, আপনার সবগুলো কম্পোনেন্টে হাই কোয়ালিটির এবং ভালোভাবে ওভারক্লকিং করতে পারেন, তো আপনার জন্য এটা হতে পারে ভালো অপশন। এখানে আপনি কোনো কম্প্রোমাইজ করতে চান না, তো ভেরি গুড, আপনি একটু হলেও পারফরমেন্স জাম্প পাবেন। তবে যারা বাজেট সেগমেন্টে আছেন এবং মিড রেঞ্জেই আছেন আর আপনি নিতে চাচ্ছেন 3200 মেগাহার্জ এর র্যাম, যেটাকে আপনি কিছুটা হলেও ওভারক্লক করে তার ফুল পোটেনশিয়াল পেতে চান, তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র 2 থেকে 4% অথবা 5% পারফরমেন্স ইনক্রিজ করতে পারবেন। আর আপনারা যদি 3200 মেগাহার্জেও থাকেন, এটা অনেক বেশি আগের সময়ের তুলনায়। আর এখন কথা হচ্ছে, যারা লো এন্ড বা অফিস পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের কোন র্যামগুলো নিলে ভালো হয়। তারা যদি নর্মাল র্যাম নিয়ে থাকেন কোনো সমস্যা নেই, ইভেন যদি আপনি অ্যাথলন ইউজার হন আর আপনি নিয়ে থাকেন 2666 মেগাহার্জ এর মেমোরি, কোনো সমস্যা নেই, কারণ আপনি তো কোনো ভালো পাওয়ারফুল টাস্ক করতেছেন না, অর্থাৎ গেমিং বা হাইলি প্রোডাক্টিভিটি করতেছেন না, তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো এখন আসি কনক্লুশনে। তো আপনি যদি হাই এন্ড বা হায়ার মিড রেঞ্জের পিসি বিল্ড করতে চান, ভালো ওভারক্লকিং করতে চান আপনার পিসি কে উইথ র্যাম, দুর্দান্ত গেমিং করবেন, প্রোডাক্টিভিটি করবেন, পিসির কম্পোনেন্ট নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করবেন না, তো আপনার জন্য হায়ার ফ্রিকোয়েন্সির র্যাম রিকমেন্ড থাকবে। অপরদিকে যদি আপনি বাজেট বিল্ডার হয়ে থাকেন বা গেমিং পিসি বানাতে চান বাজেট বা মিড রেঞ্জে থেকে, অর্থাৎ আপনার শুধুমাত্র পিসির বাজেটই যদি হয় 80,000 টাকার আশপাশ, তো আপনারা নিশ্চিন্তে 3200 মেগাহার্জ এর র্যাম নিতে পারেন ভালো কোম্পানির, এটা আপনাদের জন্য মোর দেন এনাফ হতে পারে। আর যারা একেবারেই লো এন্ড পিসি বানাতে চান, অর্থাৎ যাদের হেভি টাস্কের দরকার নেই, শুধুমাত্র কিছু অফিসিয়াল ডকুমেন্ট অথবা মুভি কনজিউম করবেন, মাল্টিমিডিয়া পারপাসে ব্যবহার করবেন, তো তাদের জন্য 2133 মেগাহার্জ হলেও সমস্যা নেই। তবে চেষ্টা করবেন হায়ার ফ্রিকোয়েন্সির র্যাম নেওয়ার, কারণ দামের তারতম্য খুবই কম। তবে গেমাররা এখানে আমাকে বলতে পারে যে এখনো তাদের যে বেসিক পরিচয় সেটি এখনো বলিনি, অর্থাৎ RGB। তো এ সম্পর্কে বেশি কিছু বলবো না, এখন প্রায় কম বেশি সকল মেমোরিতে RGB কিট পাওয়া যাচ্ছে, আর আপনারা সেম ফ্রিকোয়েন্সি সেম টাইমিং এর আপনারা র্যাম দেখতে পারেন। শুধু দুইটা বিষয়ে আপনারা এটাকে আলাদা করতে পারেন, একটি হচ্ছে প্রাইস এবং অপরটি হচ্ছে এস্থেটিক। আপনাদের যদি এস্থেটিক বা RGB যদি মেইন প্রায়োরিটি না হয়ে থাকে, আপনারা ভালো র্যাম একটু কম দামেই কিনতে পারেন। তবে বর্তমানে RGB অ্যান্ড নন RGB মডিউলের প্রাইসের পার্থক্যটা অনেকটাই কমে এসেছে, আর বাকিটা আপনার উপর। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে সেটা কমেন্টে জানাতে পারেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ছোট্ট একটা আপডেট, V550 চিপসেটের মাদারবোর্ডগুলোর প্রপার প্রাইসিং না হলে আমি ভিডিওটি দিতে পারছি না, সো প্লিজ আর একটু ওয়েট। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।